হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ডে। আজকে আমরা চলে আসলাম আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা ইতিমধ্যে দুটি ক্লাস পাবলিশ করেছি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে। তো প্রথম ক্লাসে আমরা আসলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কিছু কমন বিষয় নিয়ে কথা বলেছি, যেগুলো আমাদের প্রয়োজন, যেমন কিছু টুলস নিয়ে কথা বলেছি। দ্বিতীয় পর্বে আমরা একটা ভার্ব নিয়ে বা একটা ওয়ার্ড নিয়ে সেখান থেকে আমরা একটা সেন্টেন্স মেক করার চেষ্টা করেছি। তো এই পর্বে এবার আমরা এই সেন্টেন্সটাকে একটা লেখায় দাঁড় করানোর চেষ্টা করব। তো আপনারা যারা ইতিমধ্যে আমাদেরকে কমেন্টের মাধ্যমে সে গত পর্বে যে লেসন আছে বা যে হোমওয়ার্কটি ছিল যারা দিয়েছেন, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আর আপনারা যারা আমাদের আমার এই ভিডিওটি যারা নতুন ভিডিও হিসেবে বা প্রথম ভিডিও হিসেবে দেখছেন, তারা একটু কষ্ট করে আমাদের এই চ্যানেলের ফ্রি হ্যান্ড রাইটিং নামে একটি প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে যে আগের পর্বের যে ভিডিও দুটি আছে সেই ভিডিও দুটি দেখে নিতে পারেন, অথবা প্লেলিস্টটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো যাই হোক, আমরা শুরু করি। আমাদের আজকের যে ক্লাসটি আছে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে থার্ড ক্লাস। তো গত পর্বের যে সেন্টেন্সটি সেটা আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা একটু গত পর্বের সেন্টেন্সটি নিয়ে আমরা একটু দেখি যে গত পর্বের সেন্টেন্সটি কী ছিল। গত পর্বের সেন্টেন্সটি ছিল যে আফটার টেকিং ব্রেকফাস্ট শি গোজ টু স্কুল ইন দ্য মর্নিং। নাস্তা করার পরে সে সকালে স্কুলে যায়। তো এই সেন্টেন্সটা যেভাবে গঠন হয়েছে, প্রথমে আমরা একটা ফ্রেজ দিয়েছি। সেই ফ্রেজটা হচ্ছে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা একটা ফ্রেজ। তারপরে আমরা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করেছি, লাইক শি গোজ টু স্কুল। এখানে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে গোজ হয়েছে, টু স্কুল ইন দ্য মর্নিং। এরপরে দুটো আমরা অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম আমরা ইউজ করেছি। এটা হচ্ছে এই সেন্টেন্সটার গ্রামাটিক্যাল ব্যাখ্যা। আপনারা যারা এইরকম 10টি সেন্টেন্স দিয়েছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা সেই আপনার বাক্যগুলো লেখার উপরে আমরা কিন্তু আপনাকে মার্কিং করে দিয়েছি। তো আজকে আমরা এই বাক্যটিকে একটি লিখায় দাঁড় করাবো, মানে হচ্ছে কি একটি আর্টিকেল কিংবা একটি গল্পে আমরা এটাকে দাঁড় করাবো। তো আসুন যে এই বাক্যটি থেকে আমরা একটা আর কিছু সেন্টেন্স আমরা অ্যাড করে এই বাক্যটিকে একটা ছোট একটা প্যারায় পরিণত করি। তো এটা কিভাবে করা যেতে পারে সেটা দেখুন। আমি ইতিমধ্যে করে ফেলেছি। সেটা হচ্ছে কি আফটার টেকিং ব্রেকফাস্ট, নাস্তা করার পরে শি গোজ টু স্কুল ইন দ্য মর্নিং, এই পর্যন্ত দিয়েছিলাম। সাথে আমি আরও কিছু সেন্টেন্স যোগ করেছি, যেহেতু শি একটা মেয়ে, তার সম্পর্কে আমি লিখছি। সো তার সম্পর্কে আমি আরও কিছু ইনফরমেশন আমার নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে, আমার নিজের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে একজন রাইটারের মতো আমি কিছু কথা এখানে লিখেছি। যেমন কি লিখেছি, শি রিডস ইন ক্লাস 10, সে ক্লাস 10-এ পড়ে। শি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসের অন্য ছাত্রছাত্রীদের চাইতে অনেক ভালো। শি নেভার মিসেস হার ক্লাস অ্যান্ড ডাজ হোমওয়ার্ক রেগুলারলি, সে কখনোই তার ক্লাস মিস করে না এবং সে নিয়মিত তার হোমওয়ার্কটি করে। তো এটা একটা খুব সিম্পল একটা প্যারা, যেটা হচ্ছে যে হয়তো আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে এত সিম্পল লেখা। দেখুন, শুরু করতে হয় খুব সিম্পল জিনিস দিয়ে, তবে এই লেখার ভিতরে আমি কিছু অংশ কালার করে দিয়েছি। এটা আপনাদেরকে কিছু গ্রামাটিক্যাল ব্যাখ্যা দিতে হবে, যাতে আপনারা যখন লিখেন তখন যেন এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে বা এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করে যাতে লিখতে পারেন। প্রথমত এখানে আমরা আসি হচ্ছে গ্রিন কালার নিয়ে। প্রথমে আমরা দেখছি আফটার টেকিং, এবং পরের দ্বিতীয় বাক্যে দ্বিতীয় লাইনে আমরা দেখছি যে সেখানে বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট। এই দুটোর বিষয়টা হচ্ছে কি, আফটার টেকিং হচ্ছে একটা ফ্রেজ। সাধারণত যদি প্রিপোজিশনের সাথে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে দিই তাহলে সেটা একটা ফ্রেজ গঠন করে। তো এটা একটা আফটার টেকিং একটা ফ্রেজ, এবং এই ফ্রেজটা যুক্ত করার কারণে এই যে আফটার টেকিং ব্রেকফাস্ট শি গোজ টু স্কুল ইন দ্য মর্নিং, এটির একটি নাম, মানে এই বাক্যটির একটি নাম আছে, সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমরা এই আফটার টেকিংটা যুক্ত করে তারপরে সেন্টেন্সটা মেক করে আমরা এটাকে একটা সিম্পল সেন্টেন্স গঠন করেছি। তো এরপরে দেখেন আরেকটি গ্রিন কালার যেখানে দেওয়া আছে, সেটা হচ্ছে বেটার দেন এনি আদার স্টুডেন্ট। এটা হচ্ছে একটা কম্প্যারেটিভ সেন্টেন্স, মানে কম্প্যারেটিভ সেন্টেন্স আমরা ইউজ করেছি, কারণ তুলনা বোঝাতে আমরা অনেক সময় আমাদের বাক্যে তুলনা বোঝাতে কিন্তু কম্প্যারেটিভ সেন্টেন্স ইউজ করতে হয়। তো এই বেটারটা হচ্ছে গুডের কম্প্যারেটিভ ফর্ম। তো এই কম্প্যারেটিভ সেন্টেন্স মেক করতে হলে আপনাকে আগে অ্যাজেক্টিভের কম্প্যারেটিভ ফর্মটাকে নিয়ে আসতে হবে। তো অ্যাজেক্টিভের কম্প্যারেটিভ ফর্মগুলো কী কী, এগুলো যদি আপনারা গুগলে সার্চ দেন আশা করি এটা লিস্ট আপনারা পেয়ে যাবেন। তো এই গুডের কম্প্যারেটিভ ফর্মটা আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে বেটার। তারপরে বেটারের পর একটা প্রিপোজিশন ইউজ করতে হয়, সেটা হচ্ছে দেন। এই দেনটা হচ্ছে তুলনা, চেয়ে বা থেকে এরকম বোঝায় আর কি। তো সেই প্রিপোজিশনটা ইউজ করেছি। কম্প্যারেটিভ ফর্মেটটাই হচ্ছে এরকম যে আপনাকে একটা কী করতে হবে, একটা প্রিপোজিশন ইউজ করতে হবে কম্প্যারেটিভ ফর্মের পরে, এবং সেই প্রিপোজিশনটা অবশ্যই দেন। মাঝে মাঝে টুও ব্যবহার হয়, বা আদার্স টু ছাড়াও আরও দু একটা ব্যবহার হয়। তো সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে যদি আপনি মানে এই কম্প্যারেটিভ সেন্টেন্স যদি ভালো করে শিখেন, সেখানে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে মানে বিশেষ পরিবর্তনের ভিতরে আমরা একটা ফ্রেজ ইউজ করেছি এবং সাথে একটা কম্প্যারেটিভ সেন্টেন্স ইউজ করেছি। আচ্ছা, আমরা কিন্তু এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্সও গঠন করেছি, সেটা হচ্ছে গিয়ে শেষ বাক্যটে। যেমন শি নেভার
মিসেস হার ক্লাসেস অ্যান্ড যখন আমরা যুক্ত করব, আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সগুলো সাধারণত অ্যান্ড অর বাট ইয়েট ইত্যাদি যুক্ত করে হয়। তো যেহেতু এখানে আমরা অ্যান্ড যুক্ত করেছি, সো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা গঠন করেছি। তো এরপরে দেখেন কিছু আছে ব্লু কালার। এখানে ব্লু কালার দ্বারা মেইনলি হচ্ছে কি ভার্বকে ইন্ডিকেট করা হয়েছে। ব্লু কালারগুলো কী কী? যেমন গোজ, রিডস, শি, ডাজ, মিসেস। তার কারণটা কি? আমরা প্রথম যে বাক্যটা এখানে তৈরি করেছিলাম সেই বাক্যটা ছিল আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এই কারণে আমি এই প্যারার বাকি যে বাক্যগুলো আছে সেগুলোও প্রেজেন্ট টেন্সে করেছি। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা রুলস আপনাদের জানা থাকা দরকার, যে আমরা যদি কোনো সেন্টেন্সের কোনো প্যারাগ্রাফ যখন আমরা লিখবো বা বা আর্টিকেল যখন আমরা লিখবো, তখন সে আর্টিকেলের মূল টেন্স ফরম্যাটটা কি সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি যেটা প্রেজেন্ট টেন্সে লিখেন তাহলে অলমোস্ট 80% বাক্য সেখানে আপনার প্রেজেন্ট টেন্সই হবে। এখন যদি আপনি কোনো আপনার পুরাতন মেমোরি রিকল করেন বা কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, অথবা ফিউচারে কোনো ড্রিম বা কোনো কিছু যদি শেয়ার করতে চান, তখন সেই যেগুলোতে আপনি পাস্ট বা ফিউচারকে আপনি সমন্বয় করতে পারবেন। কিন্তু মেইনলি 80% লেখাই হবে কিন্তু প্রেজেন্ট টেন্সে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো আফটার টেকিং ব্রেকফাস্ট, এখানে দেখেন গোস ইউজ করেছি, রিডস ইউজ করেছি, ইজ, মিসেস, ডাজ। এখন কথা হচ্ছে এস বা ইয়েস ফর্ম আমরা কেন ব্যবহার করেছি? কারণ হচ্ছে কি সাবজেক্টগুলো হচ্ছে টিপিএসএন বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেহেতু সাবজেক্টগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে আমাদেরকে টিপিএসএন বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যে ফর্মটা আছে সে ভার্বের সেই ফর্মটাই ব্যবহার করতে হবে। এই কারণে আমরা সেটা ব্যবহার করেছি। এখন আপনি চাইলে এখানে মোডালস ব্যবহার করতে পারতেন। যদি মোডালস ব্যবহার করতেন তাহলে হয়তো বা এস বাই এস যুক্ত করার কোনো প্রয়োজন হতো না। ঠিক আছে, তাহলে আমরা টেন্সের ফর্মেটটা বুঝলাম যে আসলে আমরা এই কথার ভিতরে কী কী টেন্সের ফর্মেট ব্যবহার করেছি। এছাড়া দেখেন এখানে পিঙ্ক কালারের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে বা ফ্রেজগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে এক ধরনের অ্যাডভার্ব। আমরা যখন কোনো লেখা লিখতে গেলে আমাদের অ্যাডভার্বের প্রয়োজন হয়। যেমন টু স্কুল, এখানে স্কুলটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য মর্নিং হচ্ছে একটা সময়, অ্যাডভার্ব অফ টাইম। নেভার, এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব। আর রেগুলারলি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এই অ্যাডভার্বগুলোর সমন্বয়ে কিন্তু আমাদেরকে লিখতে হতে পারে। তো আমি আপনাদেরকে আসলে পার্টস অফ স্পিচের কোনটা ব্যবহার হয়েছে, গ্রামার কি ব্যবহার আমি করেছি এখানে, সে সবগুলো জিনিস ব্যাখ্যা করলাম। আপনারা এগুলোকে ব্যবহার করে লেখার চেষ্টা করবেন। তবে প্রথম আপনি লিখবেন, এটা পারফেক্ট হবে, আপনি পারফেকশনিস্ট হয়ে যাবেন, এটা অসম্ভব। আর আসলে কখনো পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করাটাও ঠিক না। আমিও যে লিখছি সেক্ষেত্রে আমার লেখাটাও যে 100% শুদ্ধ হবে তা না, আমারও হয়তো বা 15% 20% ভুল হতে পারে। ঠিক আছে, কারণ মানুষ কিন্তু মাত্রই ভুল করে। তো যাই হোক, আমি চেষ্টা করছি যে সর্বোচ্চ যেটুকু ইররলেসভাবে লেখা যায় সেভাবে লেখার জন্য। আমরা আপাতত খুব সিম্পল মানে বাক্য গঠন করার চেষ্টা করবো এবং সেগুলো দিয়ে প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবো। গ্র্যাজুয়ালি আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে কি এটাকে আরেকটু বড় করার জন্য। তো আমরা মোটামুটি একটা প্যারা দাঁড় করিয়ে ফেললাম। এখন আপনারা যে 10টা বাক্য আমাদেরকে গত পর্বে লিখে দিয়েছিলেন, সেই 10টা বাক্যের উপরে আপনারা একটা খাতা নিয়ে সেখানে 10টা প্যারা লিখে ফেলতে পারেন, অথবা আপনারা চাইলে মানে আমাকেও কমেন্টে 10টা প্যারা লিখে দিতে পারেন যদি আপনারা বোর ফিল না করেন বা বিরক্ত যদি বোধ না করেন। তবে কমপক্ষে একটা আমাকে লিখে দিতেই হবে, কমেন্টে অবশ্যই কমপক্ষে একটা লিখে দিবেন। 10টা যদি লিখতে নাও পারেন, আর 10টা যদি লিখতে পারেন তাহলে তো আপনাকে মোস্ট অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা, এরপরে এখন এই প্যারাটার আমরা এটা ধরলাম, এটা আসলে আমরা কার সম্পর্কে লিখছি আমরা কিন্তু জানি না। তাহলে আমরা তার একটা ইন্ট্রোডাকশন দিতে পারি, মানে যে ব্যক্তি সম্পর্কে লিখছে তার একটা ইন্ট্রোডাকশন দিতে পারি। তাহলে এটার একটা ইন্ট্রোডাকশন, আমি একটা ছোটো ইন্ট্রোডাকশন দিলাম। এটা এরকম ইন্ট্রোডাকশনটা হলো, সেটা হচ্ছে দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট আ গার্ল নেম রেখা। আমরা রেখা নামে একটি মেয়ের গল্প বলতে চাচ্ছি। দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট আ গার্ল নেম রেখা। তারপরে সি দিয়ে তার সম্পর্কে হয়তো কিছু কথা লিখে দিতে পারি, লাইক তার লিভিং প্লেস কোথায়, তার ফ্যামিলি কোথায় থাকে, সে তার ফ্যামিলির সাথে থাকে কিনা, এই কথাগুলো কিন্তু আমরা চাইলে লিখে দিতে পারি। তো এটা আমরা লিখলাম, মোটামুটি ইন্ট্রোডাকশন একটা দিলাম। ইন্ট্রোডাকশনের সাথে আমরা সেই আগের যে বডি পার্টটা আছে সেই বডি পার্টটাকে আমরা যুক্ত করে দিলাম। তো এখন আপনাদের কাজ থাকবে হচ্ছে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি এই একটা ছোটো ইন্ট্রোডাকশন দিবেন এবং সাথে তার একটা বডি পার্ট যেটা ইতিমধ্যে আপনি লিখেছেন, এই দুটোকে সমন্বয় করে আপনারা একটা লেখা দাঁড় করাবেন। এই লেখাটাকে আপনারা আমাদের কমেন্টে একটু দিয়ে দিবেন। যদি 10টা দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি 10টা না দিতে পারেন তাহলে কমপক্ষে একটা দিবেন। আমরা পূর্বের মতোই আপনাদেরকে যেমন 10 মার্ক দিয়েছি বা ভুলভ্রান্তিগুলো কী হয়েছে সেটা বলে দিয়েছি। এবারে যারা কমেন্ট করবেন তাদের ক্ষেত্রেও আমরা সেম কাজটা করে দিব। আর এখানে দুটো বিষয়, যেহেতু আমরা প্রথমে ইন্ট্রোডাকশন পার্ট দিয়েছি, সেখানে ব্র্যাকেটে লাল রঙে কিন্তু আমি ইন্ট্রোডাকশন লিখে দিয়েছি, আপনাদেরকে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে না। আবার দ্বিতীয় প্যারাতে আমি লিখে দিয়েছি বডি, আপনাকে এই বডিটাও লিখতে হবে না। আমরা একটা ইন্ট্রোডাকশন একটা বডি আমরা দিয়ে আপাতত লেখাটাকে একটা বাক্যকে ছোট একটা লেখায় পরিণত করলাম। এরপরে আমরা আস্তে আস্তে এই লেখাটাকে আরেকটু বড় করবো এবং সামনের দিকে আগাবো। তো পরবর্তী পর্বে আমরা আরেকটি অংশ যোগ করবো, সেটা কীভাবে যোগ করতে হয় সেটা জানার জন্য আমাদের পরবর্তী পর্বটা অবশ্যই দেখতে হবে। তো পরবর্তী পর্ব যেটি আছে সেটি আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের পর্বটি এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।